আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের প্রতি রাতের নিয়মিত আয়োজন নিউজ গ্যালারিতে। আপনারা জানেন যে নিউজ গ্যালারিতে আমরা সমসাময়িক যে বিষয়গুলো রয়েছে তা একটু আলোচনা করার চেষ্টা করি এবং আমাদের সঙ্গে যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা আমাদের সঙ্গে যুক্ত হন। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে করোনার কারণে গত 17ই মার্চ থেকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি চলছে এবং সর্বশেষ ঘোষণা অনুযায়ী 30 জানুয়ারি পর্যন্ত ছুটি আছে। এবং অনেকের মনেই প্রশ্ন যে শিক্ষা প্রতিষ্ঠান আমাদের দেশের কবে খুলবে, স্কুল কলেজ কি এখন খোলা উচিত কিনা বা ফেব্রুয়ারি থেকে কি খোলা যায় কিনা, বিভিন্ন ধরনের যখন প্রশ্ন জনমনে, তখন কিন্তু যেটি দেখা যাচ্ছে যে শিক্ষা নিয়ে কাজ করা বেসরকারি সংস্থাগুলোর মোর্চা গণসাক্ষরতা অভিযানের এডুকেশন ওয়াচ 2020-21 সমীক্ষার অন্তর্বর্তীকালীন একটি প্রতিবেদনে একটি তথ্য উঠে এসেছে যে আমাদের দেশের 75% শিক্ষার্থী দ্রুত ক্লাসে ফিরতে চায়। আমরা এই সমস্ত বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই এবং এই জন্য ঠিক এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। রাশেদা কে চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ গ্যালারিতে। অনেক ধন্যবাদ, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে এটিএন নিউজকে এরকম একটি সময়োপযোগী আলোচনার সূত্রপাত করার জন্য। যে আপনাকেও অসংখ্য ধন্যবাদ প্রথমে আসলে দিতে চাই এই মধ্যরাতে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবং প্রথমেই যে বিষয়টি একটু জানতে চাই রাশেদা চৌধুরী, সেটি হচ্ছে যে এই যে এই সমীক্ষা থেকে বেশ কিছু বিষয় উঠে এসেছে। আমি যদি একটু বলি যে 75% শিক্ষার্থী দ্রুত ক্লাসে ফিরতে চায় এবং যেটি দেখা গেছে যে 69.5% শিক্ষার্থী দূরশিক্ষণে অংশ নেয়নি। এবং আমাদেরকে যদি একটু সংক্ষেপে মোটা দাগে বলতেন যে আর কি কি মূল বিষয় এই সমীক্ষা থেকে আসলে পেয়েছেন আপনারা। দেখুন, আমরা প্রায় প্রতি বছরই এডুকেশন ওয়াচের একটি সমীক্ষা করে থাকি। এবছর করোনার কারণে আমরা একটু পিছিয়েছি, কিন্তু এবছর আমাদের মনে হয়েছে যে এই সময়ের সবচেয়ে বড় যে প্রশ্নটি শিক্ষায়, যে শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে, কখন খুলবে, কিভাবে খুলবে এবং সেটা কতখানি নিশ্চিত হওয়া যাবে ইত্যাদি বিষয়ে আমরা তথ্য সংগ্রহের জন্য এর মাধ্যমে আমরা তথ্যটা নিতে চেষ্টা করেছি। এবং যেটা হয়েছে যে আমরা সরকারের সাথেও কিন্তু আমাদের এই প্রতিবেদনের একটি অংশ আমরা দিয়েছি। সেখানে মোটা দাগে 3টি বিষয় আপনি যেটা প্রশ্ন করলেন আমরা জানতে চেষ্টা করেছি। একটি হলো যে স্কুল খোলার বিষয়ে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষা প্রশাসন এবং স্থানীয় জনগোষ্ঠীর কি মতামত। আর দ্বিতীয় হলো যে তারা তাহলে শিক্ষা কার্যক্রমে কিভাবে যুক্ত ছিলেন এতদিন, তারা কিভাবে ব্যবহার করেছেন তাদের সময়টা, শিক্ষার্থীদের কাছে জানতে চেয়েছি আমরা। তৃতীয় হলো তাহলে শিক্ষার ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য কি করা যেতে পারে। সেই 3টি বিষয়ে তারাই কিন্তু আমাদেরকে মতামত দিয়েছেন। আমরা সেটি সংকলিত করে আমরা উপস্থাপন করেছি প্রথমে সরকারের সাথে এবং আজকে আমরা গণমাধ্যমের সাথে এটা আলোচনার মধ্য দিয়ে তুলে নিয়ে এসেছি। রাশেদা চৌধুরী, একটা বিষয় একটু জানতে চাই, এই যে 75% শিক্ষার্থী দ্রুত স্কুলে ফিরতে চায়, তারা ক্লাস করতে চায় এবং এই দূরশিক্ষণের যে বিষয়টি আমরা দেখলাম যে প্রায় 69.5% দূরশিক্ষণে, অর্থাৎ সংসদ টিভি, অনলাইন, রেডিও, মোবাইলের মাধ্যমে শিক্ষার্থীদের যে অংশগ্রহণ ছিল, তারা সেখানে প্রায় 70% শিক্ষার্থী বলা যায় যে তারা সেখানে অংশগ্রহণ করেনি। এই বিষয়টি কতটুকু শঙ্কাজনক দেশের সার্বিক শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতির ব্যাপারে? এটা অবশ্যই একটা উদ্বেগের বিষয় এবং এটা শুধু বাংলাদেশের নয়, সর্বত্রই, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে এটা একটি বিশেষ সমস্যা। দূর শিক্ষণের জন্য সরকার কিন্তু মার্চ মাস থেকেই শুরু করেছেন সংসদ টিভি, তারপরে অনলাইন, রেডিও, মোবাইল নেটওয়ার্ক, 4টি মাধ্যমের কথাই যখন তাদের কাছে আমরা জানতে চেয়েছি শিক্ষার্থীদের কাছে, তারা যেটা বলেছেন, আপনি যেটা বললেন, আমরা তথ্য যেটা বের করে এনেছি, প্রায় 70% শিক্ষার্থী কোনো মাধ্যমেই কোনো না কোনো ভাবে যুক্ত হতে পারেনি বা পূর্ণাঙ্গ সময় যুক্ত হতে পারেনি। এটা আমরা আমাদের কাছে একটি উদ্বেগের কারণ এই জন্যই যে তাহলে তো এরা পিছিয়ে পড়েছে এবং বাংলাদেশে তো ইতিমধ্যেই শিক্ষাক্ষেত্রে ব্যবস্থার মধ্যে নানা ধরনের বৈষম্য আছে। এর মধ্য দিয়ে আবার আরেকটি যে বৈষম্যটা বাড়ছে কিনা, যে শহরাঞ্চলে অথবা মধ্যবিত্ত বা উচ্চবিত্ত পরিবারের সন্তানেরা তো এগিয়ে যাবে যে কোনো ভাবেই হোক দূর শিক্ষণের মধ্য দিয়ে, যেটা ডিজিটাল
বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে সবার জন্য সেটা আমরা করতে পারছি না। তাহলে কি করা, সেই জায়গা থেকে আমরা জানতে চেয়েছিলাম তাদের কাছে যে কি করণীয়। তাহলে জি এই মুহূর্তে যদি স্কুল খোলা হয় তাহলে কি করণীয়। সেখানে কিন্তু একটা বিষয় উঠে এসছে যে অন্তত একটি পরিকল্পনা করা দরকার। আমাদের প্রস্তাবনা সুপারিশ দিয়েছি আমরা সরকারকে, ন্যূনতম 2 বছরের পরিকল্পনা করতে হবে। ধাপে ধাপে এই ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে আর শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা যেতে পারে, এবং সেটা যদি সম্ভব না হয় যত দ্রুত সম্ভব ঘোষণা দিয়ে প্রস্তুতি নেওয়ার জন্য 2 থেকে 3 সপ্তাহ লাগবে। যদিও সরকারের পরিকল্পনা প্রস্তুত আছে, কিন্তু সেগুলো বাস্তবায়ন করতে সময় লাগবে। তো বাস্তবায়নটা, নির্দেশনাটা যেতে হবে কেন্দ্রীয়ভাবে, দ্রুত ঘোষণা, কিন্তু বাস্তবায়ন তো স্থানীয়ভাবে করতে হবে। জি আমরা বলেছি এক ধরনের প্রণোদনাও প্রয়োজন, বিনিয়োগও প্রয়োজন এগুলো করতে গেলে। জি রাশেদা চৌধুরী, একটা বিষয় একটু জানতে চাই। এই যে ফেব্রুয়ারি থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে বলছেন, আপনি কি মনে করেন যে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এখনকার পরিস্থিতি চিন্তা করে ফেব্রুয়ারি থেকে আসলে শিক্ষা প্রতিষ্ঠান তাহলে খুলে দেয়া যায়? আর যদি খুলে দেয়া যায় বা খোলা উচিত হয়, তাহলে কি কি বিষয় আসলে এখন মাথায় রাখতে হবে, এবং এই প্রণোদনার কথা যেটা বলছিলেন সেটি আসলে কি কি খাতে ব্যয় করা উচিত বলে মনে করেন? দেখুন, আমরা কিন্তু বলিনি যে একবারে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। আমরা প্রাথমিক, মাধ্যমিক এই পর্যায়ের গবেষণাটি করেছি, আমরা উচ্চশিক্ষায় করিনি। এবং সেখানে আমাদের যে বিষয়টি উঠে এসছে যে খোলাটা প্রয়োজন, কখন খুলবেন সেটার জন্য আসলে কারিগরি পরামর্শ কমিটির, করোনা বিষয়ক তাদের পরামর্শ লাগবে। তাদের যে ম্যাপিং আছে সেখানে দেখবেন আমরা কিন্তু বাংলাদেশের একটা জিনিস ইতিবাচক, আমরা করোনাকে ধীরে ধীরে নাগালের মধ্যে আনতে চেষ্টা করছি, এবং মৃত্যুর হার যদিও তেমন ভাবে কমছে না, কিন্তু সংক্রমণের হার কমছে। দ্বিতীয় বিষয়, বাংলাদেশের সর্বত্র কিন্তু সংক্রমণের হার সমান নয়। চর হাওর বাওর প্রত্যন্ত অঞ্চলে, গ্রামাঞ্চলে যেখানে সংক্রমণের হার কম, সেই বিবেচনায় নিয়ে আমরা যতটুকু জেনেছি ওইসব এলাকায় শিক্ষার্থীরা কিন্তু পিছিয়ে আছে। সেখানে অন্তত এক ধরনের সমতা আমরা আনতে পারি। ওইসব এলাকায় যদি ধাপে ধাপে প্রথমে শুরু করি, পরবর্তীতে নগরে বন্দরে করা যেতে পারে। আর ওই একবার খুললে সেখান থেকে একটা অভিজ্ঞতা হবে আমাদের যে আসলে স্বাস্থ্যবিধি মানা সম্ভব হলো কিনা, সবকিছু করা সম্ভব হলো কিনা, শিক্ষার্থীদেরকে শ্রেণীকক্ষে পঠন পাঠনে আনা গেল কিনা ইত্যাদি একটা অভিজ্ঞতা হবে আমাদের, একটা পরীক্ষামূলক ভাবেও যদি সীমিত পরিসরে খোলা যায়। জি, কেউ কেউ বলছেন যে এই যে সীমিত পরিসরে খোলার ব্যাপারে, বিশেষ করে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তাদের পরীক্ষার কথা চিন্তা করে কি আসলে সীমিত পরিসরে এখন সরকারের উচিত হবে কিনা শিক্ষা প্রতিষ্ঠান আংশিকভাবে বা ধীরে ধীরে বা পর্যায়ক্রমে খুলে দেয়া? জি দেখুন, আস্তে খুলে নিচের দিকে যাওয়ার জন্য কারণটা হলো যে ধরেন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা উচ্চ শিক্ষা পর্যায়ে সেখানে কিন্তু শিক্ষার্থীদের জন্য আসলে এক ধরনের ব্যবস্থা করা যাবে, তাদের মানানো যাবে, স্বাস্থ্যবিধি মানার বিষয়ে নিজেরাই তারা পালন করবেন। কিন্তু নিচের দিকে প্রাথমিক পর্যায়ে হয়তো শুরুর দিকে এটা করা সম্ভব হবে না। তবে অভিভাবকরা সচেতন থাকলে এটা কিন্তু সম্ভব করা যাবে, আমরা বিশ্বাস করি। এবং যদি স্থানীয়ভাবে এটা বাস্তবায়ন করা যায় তাহলে কিন্তু সম্ভব। বিষয়টা হলো সিদ্ধান্ত স্বাস্থ্য সিদ্ধান্ত নিতে হবে এবং স্বাস্থ্যবিধি মানতে হবে, আমরা যতটুকু বুঝতে পারছি, এবং মেনে ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাশেদাকে চৌধুরী এই মধ্যরাতে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদাকে চৌধুরীর সঙ্গে। আমরা আছি নিউজ গ্যালারিতে, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিউজ গ্যালারিতে। এবং আপনারা জানেন যে একটু খেলার জগতের থেকে একটু ঘুরে আসতে চাই। এবং মঙ্গলবার
একটা বড় যে খবর আমরা দেখলাম যে ভারত অস্ট্রেলিয়ার যে সিরিজ 2-1 ভারত জিতে নিল, এবং এই শুধু জেতা না, এই টেস্টটিকে বলা হচ্ছে যে ভারতীয় ক্রিকেট ইতিহাসের একটি অন্যতম সেরা টেস্ট এবং অন্যতম সেরা অর্জন। আমরা সার্বিকভাবে এ নিয়ে একটু আলোচনা করতে চাই, এবং বুধবার কিন্তু শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে। আমরা এই বিষয়ে একটু আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে যুক্ত রয়েছেন ক্রীড়া সাংবাদিক সাজিদ মুস্তাহিদ। সাজিদ মুস্তাহিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ গ্যালারিতে। ধন্যবাদ আপনাকে। প্রথমেই একটু ভারত অস্ট্রেলিয়া যেই সিরিজ, সেইটা নিয়ে একটু আলোচনা করতে চাই। 32 বছর ধরে ব্রিসবেনে অস্ট্রেলিয়াকে কেউ হারাতে পারেনি, সেখানে ভারতের এই বলা যায় দ্বিতীয় সারির দল কি অসাধারণ খেলেই না আজ বলা যায় মঙ্গলবার অস্ট্রেলিয়াকে হারালো এবং 2-1 সিরিজ জিতলো ভারত। এবং অনেকেই বলছেন যে এটি আসলে ভারতের মানে সেরা অর্জন। কিভাবে দেখছেন? আসলেই তাই। তবে একটা বিষয় যদি আপনি খেয়াল করেন, যারা আসলে আমরা স্পোর্টস সাংবাদিক বা যারা ফ্যান, তারা যদি ফলো করে থাকে বিষয়টা, সেটা হচ্ছে যে গ্যাবাতে যেখানে চতুর্থ টেস্ট হলে ম্যাচটি কিন্তু খুব হুমকির মুখে পড়েছিল। ভারত দল কিন্তু কোয়ারেন্টিনের বিভিন্ন জটিলতার জন্য তারা কোনোভাবে যেতে চাচ্ছিল না ব্রিসবেনে, এবং যার কারণে ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে কিন্তু অনেক দিন দরবার করে অবশেষে এই ম্যাচটি তারা আয়োজন করে সেখানে। এবং একটা বলা যায় যে ভারত দল কিন্তু হুমকি দিয়েছিল যে আমরা এই ম্যাচ না খেলেই চলে যাব, এবং এর পেছনে কিন্তু কিছু কারণও ছিল, এবং অস্ট্রেলিয়া বারবার চাচ্ছিল যে ম্যাচটি যেন ব্রিসবেনে হয়, কারণ আপনি যেটা বললেন যে সেখানে তাদের 32 বছরের অপরাজিত থাকার একটা রেকর্ড আছে। তো একটা দুর্গ ছিল গ্যাবা, যে দুর্গতে আসলে ভারত শুধু ভারতই না, কোনো দলে কিন্তু গত 32 বছর জয় পায়নি, সেখানে সেটা ভাঙলো। এবং সবচেয়ে ইতিবাচক যেটা ছিল যে আপনার ভারত দলের প্রত্যেকের শরীরী ভাষা, এবং তারা খুব সুন্দর একটা প্ল্যানিং এ কিন্তু ম্যাচটি খেলেছে। তারা, আমরা জানি যে সবাই ভেবেছিল যে এই ম্যাচ হয়তো বা তারা ভারত কখনোই জয়ের জন্য চেস করতে যাবে না, কিন্তু সেই বিশ্বাসটা কিন্তু তাদের দেয় শুভমান গিল। অসাধারণ ব্যাটিং করেছেন ওপেনার, এবং চেতেশ্বর পূজারার ব্যাটিং এর কথাও বলতে হয়, তার প্রতিটা বল তার বডি লাইনে করে গেছে অজি পেসার, যেটা করতে তারা সিদ্ধহস্ত। তারপরও কিন্তু এতটুকু তিনি টলেননি, এবং শেষ দিকে পৃথ্বী শর ঋষভ পান্তের ব্যাটিং আসলে বলতে হয়। ঋষভ পান্ত যে ইনিংসটি খেলেছেন, এটা আসলে ডাবল সেঞ্চুরি বা ট্রিপল ট্রিপল সেঞ্চুরির চেয়ে অনেক গুরুত্বপূর্ণ একটা ইনিংস ছিল। এবং এই জয়টিকে, এর আগেও ভারত কিন্তু প্রথম এশিয়ান দল হিসেবে অস্ট্রেলিয়া থেকে সিরিজ জিতে এসেছে, তবে এবারে সিরিজ জয়টাকে কিন্তু প্রত্যেকে বলছে যে সর্বকালের সবচেয়ে মানে বড় একটা সিরিজ। এবং টেন্ডুলকার থেকে শুরু করে নরেন্দ্র মোদী, যারাই আছেন ভারতের ক্রিকেটের, আসলে অনেক বড় একটা মার্কেট ভারতে, জি, এবং সাজিদ সবাই মুস্তাহিদ, ফলো করে। একটা তো বিষয় একটু সবাই জানতে চাই। এই যে চেতেশ্বর পূজারা, ঋষভ পন্থ, তারপর আমরা দেখলাম ওয়াশিংটন সুন্দরও খেললেন অনেকটা ওয়াশিংটন টি-20 সুন্দর স্টাইলে। এটা এবং ভারতীয় যে জাতীয় দলের বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের অনুপস্থিতিতে অনেকজন ইনজুরি ছিল, বিরাট কোহলি ছিলেন না। এবং এটা কি বলা যায় যে ভারতীয় ব্যাটিং যে কতটা গভীর, তাই কি প্রমাণিত হচ্ছে? অবশ্যই। আজকে কিন্তু যখন খেলা দেখছিলাম, তখন কিন্তু যারা ধারাভাষ্যকার ছিলেন তারা বলছিলেন যে অনেকেই আপনার ওয়াশিংটন সুন্দরের কথা যদি বলি, এবং আপনার শার্দুল ঠাকুর, তারা গত 3-4 বছর ভারত এ দলের হয়ে কোনো ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেনি, খেলেননি। অথচ তারাই দেখেন টেস্ট ম্যাচে যখন খেলতে নামলেন অসাধারণ ব্যাটিং করলেন। এবং এটার মূল কারণ হচ্ছে কিন্তু আইপিএল, এবং এটা সবাই হয়তো স্বীকার করবে। এই খেলোয়াড় গুলো কিন্তু গত 1 মাস বা মানে জাস্ট এই অস্ট্রেলিয়া যাওয়ার আগে 1 মাস এই নামি দামি খেলোয়াড়, যারা অস্ট্রেলিয়ার বেস্ট প্লেয়ার যাদেরকে আমরা ধরি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, হ্যাজেলউড, ওয়ার্নার, স্মিথ, এদের সঙ্গে খেলে এসেছে। ড্রেসিং রুম বলেন পক্ষে বা বিপক্ষে খেলেছে। শুধু তাই না, আরেকটা বিষয় বলতে হয় যে ভারত দল কেন ভালো করলো, এটার পেছনে একটা কারণ আছে। এখন বাংলাদেশে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ দল। এই ওয়েস্ট ইন্ডিজ দল যদি বাংলাদেশে এসে 3 মাস থাকে, 3 মাস পরে এই আন করা দলটিকে যদি আপনি বাংলাদেশ ন্যাশনাল টিমের সাথে একটা ম্যাচ খেলতে নামিয়ে দিন, তারা কিন্তু ভালো করবে। ওয়েস্ট ইন্ডিজ দল মাত্র 4 দিন প্রস্তুতি করতে নিয়েছে, এবং ভারত দল কিন্তু সে নভেম্বর গিয়েছে, তার মানে প্রায় 3 মাস তারা অস্ট্রেলিয়াতে অবস্থান করেছে। এবং দারুণ ভাবে কিন্তু তারা সেখানকার কন্ডিশন বলেন, মাঠ, সবকিছু সম্পর্কে তাদের ধারণা বলেন বা একটু অভ্যস্ত হয়ে গেছে। সাজিদ মুস্তাহিদ, অভ্যস্ত হয় একটা একটা বড় বিষয় জিনিস, সেই আসলে সুযোগটা কিন্তু একটা ভারতীয় বিষয় একটু ক্রিকেটাররা জানতে পেয়েছিল। চাই, বিশেষ করে এই ম্যাচ, এই সিরিজ জেতার পর তো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সব জায়গাতেই
ভারতীয় ক্রিকেটের বন্দনা চলছে। একটা বিষয় একটু জানতে চাই, আসলে এই যে ওয়াশিংটন সুন্দর এবং শুভমান গিলের কথা যে আমরা শুনছিলাম, তারা কোনো ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেননি, তারা আইপিএল এর প্রোডাক্ট যদি আমরা বলি, তাহলে কি আস্তে আস্তে আইপিএল এর দিকেই কি ঝুঁকে যাচ্ছে, বা টি-20তে কি সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে? টি-টোয়েন্টি আসলে একটা ক্ষেত্র তৈরি করে দিচ্ছে অন্য দলের ক্রিকেটারদেরকে জানার, তাদের সঙ্গে খেলার, এবং এটা আইপিএল এর সুফল বলবো না, আমি বলবো যে এটা ভারত দল যে গত এই প্লেয়ার গুলোকে নিয়ে গত 3 মাস অস্ট্রেলিয়াতে অবস্থান করেছে, তাদের উইকেট এবং অস্ট্রেলিয়ার কম বেশি সব জায়গায় উইকেটে একই রকম বাউন্সি উইকেট, এবং সেই উইকেটের সঙ্গে তারা কিন্তু প্রতিদিনই নেটে প্র্যাকটিস করেছে। এবং ভারতের বোলাররাও কিন্তু অনেক জোরে বল করে, তো তারা তাদের বোলারদের সঙ্গেই তারা বিপক্ষে ব্যাট করেছে, এবং সবচেয়ে বড় কথা অস্ট্রেলিয়ার উইকেটের সঙ্গে তারা অভ্যস্ত হয়ে গিয়েছিল দেখেই কিন্তু তারা এখানে ভালো করেছে। এবং আরেকটা বিষয়, যখন আপনার দেয়ালে পিঠ থেকে যায় তখন কিন্তু আসলে মানে ভালো করা ছাড়া মানে তাদের আর কোনো উপায় থাকে না। ভারত দলের এখানে ছিল তারা ফিয়ারলেস ক্রিকেট খেলছে, দে হ্যাড নাথিং টু লুজ। তারা হারলেও আসলে কিছু বলবে না, কারণ একটা ম্যাচে 3-4 জন প্লেয়ারের ডেবু হচ্ছে, দলের 5-6 জনই আপনার নতুন প্লেয়ার। এই দল যদি হেরে যায়, ইনিংস ব্যবধান দেন 36 রান, 35 রান অল আউট হলে কিন্তু কেউ কিছু বলতো না, কারণ মূল শক্তির দল যেখানে বিরাট কোহলি অধিনায়ক ছিল সেই ম্যাচ 36 রান অল আউট হয়েছে, তখন তো এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না। 30 রান অল আউট হলে কিন্তু তাদের কোনো দোষ দিন না, কারণ তারা একজন নতুন প্লেয়ার। এই সাহসটাই মানে এটা নিয়ে কিন্তু তারা মাঠে নেমেছিল নিশ্চিত যে দে হ্যাড নাথিং টু লুজ, কিছু হারানোর নেই। জি, এটা সাজিদ নিয়ে হয়তো মুস্তাহিদ, তারা আসলে এত ভালোটা এটাই তাহলে এসেছে। বলা যায় যে ভারতীয় ক্রিকেট দলের জয়ের মূল মন্ত্র বলা যায় যে ভয়ডরহীন খেলা বা ক্রিকেট খেলেছে। ডেফিনেটলি, সাজিদ মুস্তাহিদ, একটু বাংলাদেশের অবশ্যই। প্রসঙ্গে আসতে চাই। বুধবার অর্থাৎ আজই বলা যায় যে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে, এই ওয়ানডেকে ঘিরে কিন্তু বেশ কিছু বিষয় উঠে এসেছে, বিশেষ করে তামিমের অধিনায়কত্বের বিষয়টিও আসছে, আবার সাকিবের ফেরা। সার্বিকভাবে কেমন ভাবে দেখছেন? তামিমের কিছুক্ষণ আজকে বিকেলে কিন্তু মাশরাফি বিন মুর্তজা, বাংলাদেশ লাস্ট যে ওয়ানডে ম্যাচ খেলেছিল গত বছর মার্চে, সেই ম্যাচে অধিনায়ক ছিলেন মাশরাফি, এরপরে প্রথম ওয়ানডে খেলতে যাচ্ছে, এবং খুব ভালো একটা পোস্ট দিয়েছেন ফেসবুকে মাশরাফি বিন মুর্তজা। প্রথমে তার ব্যক্তিগত অ্যাকাউন্টে দিয়েছিলেন, পরে তার পেজ থেকেও দিয়েছেন, এবং এটা কিন্তু আসলে নিশ্চিতভাবে বলা যায় যে বাংলাদেশ দলের যদি কেউ দেখে থাকেন নিশ্চয়ই আহ তামিম ইকবাল দেখেছেন বা অন্যরাও দেখেছেন, কিছুটা হলেও কিন্তু আত্মবিশ্বাস বাড়াবে, এবং সমর্থন পাচ্ছেন সবাই তামিমের। তামিমকে এই মুহূর্তে সাপোর্ট করাটা খুব দরকার। আমরা তামিমের ব্যাটিং অ্যাপ্রোচ, তার অধিনায়কত্ব নিয়ে আমরা অনেক কথা বলি, নেগেটিভ কথা যার বেশিরভাগই, কিন্তু এটা ভুললে চলবে না, বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা প্ল্যান করেই কিন্তু তাকে অধিনায়কত্ব দিয়েছে। অন্য কাউকেও দিতে পারতো, কিন্তু সেখানে তামিমকে দিয়েছে। সে 2023 বিশ্বকাপ পর্যন্ত থাকবে কিনা সেটা পরের কথা, বাট আপাতত ইম্পর্টেন্ট হচ্ছে আমরা আইসিসি ওয়ানডে লিগের প্রথম কোন ম্যাচ খেলতে যাচ্ছি, এবং সেখানে আমাদের জয় দরকার। 2023 বিশ্বকাপ খেলার জন্য কিন্তু আমাদের আগে যোগ্যতা অর্জন করতে হবে, এবং বাংলাদেশ গত বিশ্বকাপটা সরাসরি খেলেছিল, এবারও চাইবে যে আপনার আইসিসি ওয়ানডে লিগ যেটা হচ্ছে বাংলাদেশের জন্য শুরু হচ্ছে, সেই লিগে কিন্তু 8টি সিরিজের মধ্যে প্রথম সিরিজ বাংলাদেশের। তো এই সিরিজে যদি 3টা ম্যাচ জিতে 30 পয়েন্ট নিয়ে বাংলাদেশ শুরু করতে পারবে, তো বাংলাদেশের লক্ষ্য চেপে থাকবে, সেক্ষেত্রে সবারই উচিত অধিনায়ক তামিম ইকবালকে সমর্থন দেওয়া। এবং সাকিব আল হাসানের যেটা বলছিলেন, সাকিব আল হাসান আমরা দেখেছিলাম বঙ্গবন্ধু টি-20 কাপে খুব একটা তার কাছ থেকে যে প্রত্যাশা থাকে সবার, সেটা ফুলফিল হতে দেখিনি। তবে নিশ্চিতভাবে সাকিব গত কয়েকদিন অনুশীলনে খুবই আপনার মনোযোগী ছিলেন, এবং তার ব্যাটিং অর্ডার পরিবর্তনের অনেক কথা হচ্ছে, বাট আমার মনে হয় সাকিব চ্যাম্পিয়ন ক্রিকেটার, তাকে 3-4 যেখানেই খেলানো হোক সে যেহেতু মেনে নিয়েছে, তার জন্য এটা কঠিন কিছু হবে না। এবং নাজমুল হাসান শান্ত অনেকদিন ধরে বিসিবি তাকে পুশ করছে, এবং তার জন্য একটা জায়গা দরকার। নাজমুল হাসান শান্ত বেসিক্যালি ওপেনিং ব্যাটসম্যান করেন, তাকে টিমে খেলানো হচ্ছে, এবং আমি যদি ফিউচারের কথা ভাবি, সাকিব আমাদের অনেক দিয়েছে, সামনেও 2-3 বছর 4 বছর দিবে, কিন্তু এরপর কি আমাকে কিন্তু একটা খেলোয়াড় তৈরি করতে হবে। সেক্ষেত্রে আমরা বেছে নিচ্ছি নাজমুল হাসান শান্তকে। তাকে যদি আমরা সাকিব থাকতে থাকতে তিনি যদি প্রস্তুত করি, এবং আমরা জানি সাকিব কোন লেভেলের ক্রিকেটার, সে 3-4-5 যেখানে নামুক সে কিন্তু রান আমাদের দিবেই। তো এই সিরিজের মধ্য দিয়ে যদি আমাদের শান্ত তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের বাংলাদেশের ক্রিকেটই লাভবান হবে। এটা আমরা ব্যক্তিগতভাবে হয় শুধু সাকিবের পছন্দের অর্ডার থেকে সরে এসেছে এটা না ভেবে যদি বৃহৎ অর্থে চিন্তা করি বাংলাদেশ ক্রিকেটের, ডেফিনেটলি ভবিষ্যতের কথা ভাবলে আমাদের ক্রিকেটের জন্য এটা ভালো হবে। এবং অবশ্যই, সাকিব আল হাসানের প্রত্যাবর্তনটা অবশ্যই প্রত্যাশিত যে ভালো কিছু করবে, তিনি প্রথম ম্যাচে হয়তো অবশ্যই, সেঞ্চুরি অবশ্যই সার্টিফিকেট সাজিদ পাবেন, এবং মুস্তাহিদ, ওভারঅল সিরিজ ভালো আমরাও কিছু করবে। আমরাও আসলে প্রত্যাশা করি যে সাকিব আল হাসান চ্যাম্পিয়ন ক্রিকেটার, অবশ্যই ভালো করবেন। তামিমের জন্য শুভকামনা, বাংলাদেশ দলের জন্য শুভকামনা, বাংলাদেশ অনেক ডেফিনেটলি, ভালো করবে সেই বিশ্বাসে আমরা রাখি। সাজিদ মুস্তাহিদ, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম ক্রীড়া সাংবাদিক সাজিদ মুস্তাহিদের সঙ্গে, বিশেষ করে
ভারতের যে অসাধারণ সিরিজ জয় অস্ট্রেলিয়ার মাটিতে, সেই বিষয়ে, এবং আজ অর্থাৎ বুধবার বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ 3 ম্যাচ সিরিজের যে প্রথম ওয়ানডে দীর্ঘ 10 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ, এটিই বড় স্বস্তির খবর। সে বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করছিলাম। আপনাদেরকে বিরতির আগে কিন্তু জানিয়েছিলাম আমাদের সঙ্গে চমক রয়েছে। কি সেই চমক? চলুন আপনাদের সঙ্গে পরিচয় করে দিই। আমাদের সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী আলী রেজওয়ান। আলী রেজওয়ান, স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। বিশেষ করে এই করোনা কালে তো আসলে সবাই আমরা নতুন এক অভিজ্ঞতা এবং অনেকটা অনিশ্চয়তার মধ্য দিয়েই আসলে আমরা যাচ্ছি। তার মধ্যেও আসলে জীবন তো চলবে জীবনের গতিতে। আপনার কাছ থেকে আজ কিছু গান শুনবো আমরা। প্রথমেই কোন গানটি আমাদেরকে শোনাবেন? প্রথম যে গানটা করছি এই গানটা আমার বাবার লেখা, আমার সুর করা। গানটার নাম হচ্ছে মা। এটা জি সিরিজ থেকে একটা অ্যালবামে বের হয়েছিল। তো আমার মা গান দিয়ে আমি শুরু করছি। শৈশব
মা এই একটি শব্দই সবকিছুই আহ, অসাধারণ। আহ, আসলে মানে বাঁখারা হয়ে গেছে, সত্যি কথা। আলী রোজান খুব চমৎকার একটি গান আমাদেরকে শোনালেন। আহ, অনেক ধন্যবাদ আপনার বাবা আপনাকে। এই গানের কথা জি, লিখেছিলেন। এটা আসলে রিয়েল একটা হিস্টোরি। আমার দাদি খুলনাতে থাকতো, আচ্ছা। আর আমরা ঢাকাতে থাকি। তো ওই দাদিকে ফিল করে আসলে আমার বাবার লেখা গানটা। আর এটাও আমার ফিলের থেকে আমি শুরু করেছি, যে যেহেতু আমার দাদি দূরে আছে, আমি দাদিকে অনেক ভালোবাসতাম। তো আমার ফিলের থেকে আমি শুরটা করেছি, যে আসলে বাবা যে গানটা লিখেছে এটা আমাদের লাইফের একটা পার্ট বলতে পারেন, যে এই শুধু গানটা। আপনার না, মানে এরকম হ্যাঁ, এরকম, অনেক হ্যাঁ, অনেক হাজার অনেকের হাজার যারা জীবনে মাকে আসলে ছেড়ে থাকে দূরে, তাদের আসলে ভিতরের যে কথাটা, এই কথাটাই বলার চেষ্টা করেছি সুরের অসাধারণ, মাধ্যমে। অসাধারণ। এখন কোন গানটি শুনবো? আমাদের সময় আসলে মানে এতই কম, একটু একটু করে আসলে একটু শুনতে চাই একটু আপনার কাছ একটু করে থেকে। শুনতে যাচ্ছে। আসলে এই যেটা আমরা যারা মিউজিক যারা করি, আমরা যাকে মিস করি সব থেকে বেশি, সেটা হচ্ছে আমাদের আইয়ুব বাচ্চু স্যার। তো আমরা যে জিনিসটা হারাইছি, হয়তো বা এটা বাংলাদেশ আর কোনোদিন পাবো কিনা জানি না। 1000 বছর যদি বাংলাদেশ বয়স হয়, 1000 বছর পরেও বাচ্চু ভাইয়ের আরেকজন গান, আয়ুব বাচ্চু আইয়ুব পাওয়া বাচ্চু যাবে না। পাওয়া যাবে কিনা সেটা সন্দেহ। তো অনেক রিকোয়েস্ট ছিল যে এই গানগুলো বাচ্চু স্যারের গান যেন আমি একটা এখানে করি। তো সেই রিকোয়েস্ট থেকে স্যার নিশ্চয়ই। একটু 4 লাইন চেষ্টা করছি আর কি, যদিও এটা উচিত না স্যারের গান করা, তারপরে আমি চেষ্টা করছি। নিশ্চয়ই। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি। ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে চলো বদলে যা। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমার। কত রাত আমি কেঁদেছি বুকের গভীরে কষ্ট নিয়ে, শূন্যতায় ডুবে গেছি আমি, আমাকে তুমি ফিরিয়ে না। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমার। যতবার ভেবেছি ভুলে যাব, তারও বেশি মনে পড়ে যায় ফেলে আসা সেই সব দিনগুলো, ভুলে যেতে আমি পারি না।
বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। অসাধারণ অসাধারণ সত্যি চমৎকার। মনে হচ্ছে যে আসলে আয়ুব বাচ্চুর সেই গানগুলোতে আবার আমরা সেই কালজয়ী গানে আমরা সেই ফিরে এগুলো গেছি। আসলে একবারই সৃষ্টি হয়েছে বাংলাদেশের জন্য। আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী আলী রেজন, আমরা তার গান শুনবো এবং শুনছি। আলী রেজন, এবার কোন গানটি, আপনার মৌলিক গানও কিছু রয়েছে এবং সেগুলো অনেক জনপ্রিয়তা পেয়েছে, সেই গান থেকে দু একটা একটু শুনতে চাই খুব ছোট করে। ঠিক আছে। আমি যে কলের পুতুল যাচ্ছি নেচে, চাবি দেওয়া আছে। আমি যে কলের পুতুল যাচ্ছি নেচে, চাবি দেওয়া আছে। দম ফুরালে ঠুস হবে ভাই রং তামাশা মিছে, দম ফুরালে ঠুস হবে ভাই রং তামাশা মিছে। আমি যে কলের পুতুল যাচ্ছি নেচে, চাবি দেওয়া আছে। নাটায়েতে সুতা বাঁধা আমি যে এক ঘুড়ি, মালিকের ইচ্ছে মতোই যত খুশি উড়ি। নাটায়েতে সুতা বাঁধা আমি যে এক ঘুড়ি, মালিকের ইচ্ছে মতোই যত খুশি উড়ি। টান মারলে যাই কাছে তার ভাগ্য গুণে শেষে, দম ফুরালে ঠুস হবে ভাই রং তামাশা মিছে, দম ফুরালে ঠুস হবে ভাই রং তামাশা মিছে। ব্যাটারিতে চার্জ আছে তাই চোখে বাতি জ্বলে, হাত পা গুলো ঘড়ির কাঁটা জান আছে তাই চলে। ব্যাটারিতে চার্জ আছে তাই চোখে বাতি জ্বলে, হাত পা গুলো ঘড়ির কাঁটা জান আছে তাই চলে। তুমি কেবা কেবা তোমার ভাবো একবার বসে, দম ফুরালে ঠুস হবে ভাই রং তামাশা মিছে, দম ফুরালে ঠুস হবে ভাই রং তামাশা মিছে। দম 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 ফুরালে ঠুস হবে ভাই রং তামাশা মিছে, দম ফুরালে ঠুস হবে ভাই রং তামাশা মিছে। একদম সত্যি কথা, প্রত্যেকটা বাক্যই কিন্তু একদম সত্যি কথা। এই গানটির কথা কে লিখেছেন? আমার বাবা লিখেছেন। অসাধারণ। আমার বাবা হচ্ছে এম মঞ্জুরুল হক। আচ্ছা। এম মঞ্জুরুল হক ওনার নাম। এবং এই গানের সুর কে? সুর আমি করেছি, গানগুলো সুর আমার করা আর কি, বাবা লিখে আমি। বাবা ও ছেলের খুব অসাধারণ কম্বিনেশন। চেষ্টা করছি আর কি আমরা আচ্ছা। মিউজিকের জন্য কিছু রেখে যাওয়া যায়। এগুলো একটা মেসেজ, ধরেন যে এই গানটা শুনলো একজন, তার অবশ্যই একটা চিন্তা আসবে মাথায় যে আসলে আমরা তো কলের পুতুল। এবং পুরো গানটার মধ্যেই কিন্তু মেসেজ রয়েছে। নিশ্চয়ই আমাদের দর্শকরাও মেসেজটা পাচ্ছেন এবং খুবই উপভোগ করছেন। এই মুহূর্তে আরেকটা গান কি একটু শুনতে পারি? হ্যাঁ শিওর, খুব ছোট করে, কারণ যত বেশি শোনা যায় সময় খুব সংক্ষিপ্ত, এই জন্য। এখন যে গানটা করছি এটা ইগল মিউজিক থেকে রিলিজ হয়েছে রিসেন্টলি, 2-3 মাস আগে আর কি। আচ্ছা। এটা আমার বোনের রিকোয়েস্ট ছিল যে এই গানটা যেন করি আমি। আমার বোনের নাম হচ্ছে সাগর, তো আমার আপার রিকোয়েস্টে এই গানটা করছি।
শেষ দেখা আর তো তেমন রাত পাইনি, হাতে হাত রেখেছিলে সে পরশ আজও মুছে যায়নি। দুরু 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 বুক নিয়ে আমি তোমাকে বুকে নিয়েছিলাম। দুরু 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 বুক নিয়ে আমি তোমাকে বুকে নিয়েছিলাম। আকাশে তারা ভরা ছিল, মেঘের আড়ালে চাঁদ কেন লুকালো? আকাশে তারা ভরা ছিল, মেঘের আড়ালে চাঁদ কেন লুকালো? মাঝে মাঝে উকি দিয়ে চাঁদ তোমাকে দেখার ভুল করেনি। দুরু 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 বুক নিয়ে আমি তোমাকে বুকে নিয়েছিলাম। দুরু 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 বুক নিয়ে আমি তোমাকে বুকে নিয়েছিলাম। আলী রোজান, অনেক আমরা যদিও ফোন নিচ্ছি না, তবে অনেকে ফোন করছেন, আয়ুব বাচ্চুর গানের জন্য রিকোয়েস্ট করছেন, জেমসের গানের জন্য রিকোয়েস্ট করছেন। আপনি এখন কোনটা শোনাবেন আমাদেরকে? ঠিক আছে, আমি একটু জেমস গাওয়ার চেষ্টা করছি আর কি। আচ্ছা। দশ মাস 10 দিন ধরে গর্বে ধারো, কষ্টের তীব্রতা করেছে আমায় লালো। হঠাৎ কোথায় না বলে হারিয়ে গেল, জন্মান্তরের বাঁধন কোথা হারালো। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে দেখো পাবে দূর নক্ষত্র মাঝে। রাতের তারা আমায় কি তুই বলতে পারিস, কোথায় আছে কেমন আছে মা? ওরে তারা, রাতের তারা আমাকে জানিয়ে দিস, অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না। মায়ের কোলে শুয়ে হারানো সে সুর, অন্য মুখে খুঁজে ফিরি সেই প্রিয় মুখ। অনেক ঋণের জালে মাগো বেঁধেছিলে তাই, বিষাদের অভয় আরণ্যে ভয় তবু পায়। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে,
খুঁজে দেখো পাবে দূর নক্ষত্র মাঝে রাতের তারা আমায় কি তুই বলতে পারিস কোথায় আছে কেমন আছে মা ওরে তারা রাতের তারা আমাকে জানিয়ে দিস অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না। কি বলবো, বলার কিছু নেই আসলে। আমরা একেবারে শেষ পর্যায়ে পড়ে চলে এসেছি আমাদের আয়োজনের। দেখতে দেখতে আসলে সময় কিভাবে শেষ হয়ে গেল। তার আগে একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি, তারপরে আপনার শেষ গান শুনতে শুনতে আমরা সবাই আমাদের আয়োজন শেষ করব। প্রিয় দর্শক, এরই সঙ্গে শেষ করব আমাদের আজকের নিউজ গ্যালারি। আমরা আশা করছি যে আলী রেজওয়ানের যে সঙ্গীত, নিশ্চয়ই গানগুলো আপনাদের মন ধরেছে এবং মন ছুঁয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, এটি নিউজের সাথেই থাকবেন। আবারও আপনারা দেখবেন আগামীকালের নিউজ গ্যালারি। এই আশাবাদ নিয়েই আমরা বিদায় নিচ্ছি। আবারও আমরা গানে চলে যাচ্ছি। রেজওয়ান, একেবারে শেষ গান কোনটা দিয়েই আমরা শেষ করব আমাদের আজকের আয়োজন? আপনিও দর্শকদের কাছ থেকে চাইলে বিদায় নিতে পারেন। দর্শক যারা দেখেছেন আমার অনুষ্ঠানটা, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি আপনাদের যতটুকু চেষ্টা করেছি যে আনন্দ দেওয়ার জন্য ভাইয়া ছিল সাথে। এটিএন নিউজকে অনেক অনেক ধন্যবাদ, যে ভাইয়েরা কলাকুশলী এখানে আমাদের সাথে আছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা, শুভরাত্রি। আর শেষ গান যেটা করছি এটাও একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনার মৌলিক গান। মৌলিক গান। মন পিঞ্জিরা খাঁচা ছেড়ে পাখি উড়ে গেলে শূন্য খাঁচা থাকবে পড়ে রবে মাটির ধুলে শূন্য খাঁচা থাকবে পড়ে রবে মাটির ধুলে যেই দেহটি তিলে তিলে ছিল তোমার গড়া সেই দেহতে নেই রে পাখি লোকে বলে মরা মাটির দেহ মাটির সাথে মিশবে পচে গলে শূন্য খাঁচা থাকবে পড়ে রবে মাটির ধুলে শূন্য খাঁচা থাকবে পড়ে রবে মাটি